রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র প্রথমে ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালাতে চায়। পাকিস্তানের আবাবিল মিসাইল মোকাবেলায় ভারতকে এয়ার ডিফেন্স সিস্টেম দিতে চায় ইসরায়েল। ইউনূস সরকারের সময় চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশে চীনের প্রভাব বিস্তার ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইসরায়েলকে দিয়ে প্রথমে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা করা। এর ফলে ইরান ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাবে। তখন ইসরায়েলকে রক্ষার নাম করে যুক্তরাষ্ট্র হামলা চালাবে ইরানের উপর। আর ইরানের বিরুদ্ধে ধরনের হামলায় তখন সমর্থন পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের মানুষের। এটা হবে ভালো একটি রাজনৈতিক খেলা। পলিটিকো প্রকাশ করেছে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার এই কৌশল। প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক উপদেষ্টা এই কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এবার ইরানে হামলার লক্ষ্য হবে ইরানে রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তন। ফলে ইরান তাদের ইসলামী বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। ফলে এবার ইরানে হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্য বড় মাত্রায় ক্ষয়ক্ষতি বয়ে আনতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ইরানের মিসাইল হামলার শিকার হতে পারে। যুক্তরাষ্ট্র গত শনিবার ব্রিটেন থেকে 1 ডজন F-22 র্যাপটর 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে ইসরায়েলে। বর্তমানে আরব সাগরে অবস্থান করছে পূর্ণাঙ্গ 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এছাড়া ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে সামরিক পরিবহন বিমান, এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার, গোয়েন্দা বিমান ও রাডার সিস্টেম বিমান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে, এসব তার প্রমাণ। বুধবার জর্ডান বলেছে, ইরান হামলায় এবার তারা তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না ইসরায়েলকে। এর আগে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল কাউকেই তাদের আকাশ সীমা, ভূমি ও সমুদ্র ব্যবহারের অনুমতি দেবে না ইরান হামলার ক্ষেত্রে। ফলে যুক্তরাষ্ট্র কাছাকাছি ইউরোপের বিভিন্ন দেশে জড়ো করেছে সমরাস্ত্র। পাকিস্তানের আবাবিল মিসাইল সিস্টেম মোকাবেলায় ভারতকে সহায়তা করতে চায় ইসরায়েল। এ লক্ষ্যে ইসরায়েল ভারতকে দিতে চায় বুস্ট ফেস মিসাইল ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের আবাবিল মিসাইল প্রতিহত করা অনেকটা কঠিন, তবে উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে যখন এটি দুর্বল থাকে এবং এর গতিপথ অনুমানযোগ্য, তখন পাল্টা মিসাইল হামলা চালাতে পারলে একে প্রতিহত করা সম্ভব। এই পদ্ধতিকে বলা হয় বুস্ট ফেজ ইন্টারসেপশন সিস্টেম। সেজন্য প্রয়োজন মিসাইল উৎক্ষেপণ স্থানের কাছাকাছি কয়েক স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করা। ইসরায়েলের কাছে রয়েছে অ্যারো, ডেভিড স্লিং ও আয়রন ডোম 3 স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের প্রতিটি এয়ার ডিফেন্স সিস্টেম এর উচ্চ প্রতিরোধ সক্ষমতা ইরান, হামাস ও হিজবুল্লাহ সহ বিভিন্ন মিলিশিয়া বাহিনীর হামলা প্রতিরোধের ক্ষেত্রে প্রমাণিত। ইসরায়েল ভারতকে প্রস্তাব দিয়েছে যৌথভাবে এসব মিসাইল নির্মাণে পাকিস্তানের মিসাইল হামলা প্রতিরোধ করার লক্ষ্যে। ভারতের সাংবাদিক শিশির গুপ্ত প্রকাশ করেছেন এ বিষয়কে একটি প্রতিবেদন। পাকিস্তানের আবাবিল মিসাইলের পাল্লা 2200 কিলোমিটার। 2017 সালে এটি পাকিস্তান পরীক্ষা চালায়। ভারতের বিশ্লেষকরা মনে করেন, ভারতের অগ্রসরমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির সরাসরি প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান উদ্ভাবন করেছে এই মিসাইল। পাকিস্তানের তৈরি আবাবিল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি স্বাধীনভাবে একাধিক লক্ষ্যবস্তুতে নিক্ষেপযোগ্য পুনঃপ্রবেশ যানবাহন বা MIRV প্রযুক্তি ব্যবহার করে। ফলে একটি একক উৎক্ষেপণের সাহায্যে একাধিক ওয়ারহেড সরবরাহ করা যায় আলাদাভাবে একাধিক ট্রাজেক্টরিতে। এই ক্ষমতা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করে, যা প্রায়শই মধ্যপথ বা টার্মিনাল পর্যায়ে ওয়ারহেড পৃথক হওয়ার পরেও লড়াই করে। ইসরায়েলের এসব এয়ার ডিফেন্স সিস্টেম মূলত মিড কোর্স এবং টার্মিনাল ইন্টারসেপশনের উপর গুরুত্ব দেয়। তবে ভারত ইসরায়েল যৌথ উন্নয়ন পোস্ট পর্যায়ে সক্ষমতা প্রসারিত করতে পারে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আনন্দবাজারে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানকে মোকাবেলায় ভারত ইসরায়েল থেকে পেতে যাচ্ছে শক্তিশালী মিসাইল সিস্টেম। এর মধ্যে রয়েছে গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। এর আওতা 2000 কিলোমিটার। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বর্তমানে বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা মিশন সুদর্শন চক্র কাঠামোর অধীনে ইসরায়েলের সাথে বর্ধিত অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে। দূরপাল্লার শক্তিশালী মিসাইল উদ্ভাবনে পাকিস্তানের সক্ষমতায় বর্তমানে গভীরভাবে চিন্তিত ভারত। ফলে ভারত বর্তমানে জোর দিয়েছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে। এক্ষেত্রে ইসরায়েলের এই আগ্রহ যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর উদ্যোগ সহ বৃহত্তর ভারত ইসরায়েল প্রতিরক্ষা
কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তান ভারতের পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম সহ অন্যান্য বহুস্তর এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রতিরোধ বজায় রাখার জন্য আবাবিলকে একটি উপায় হিসেবে বিবেচনা করে। ক্ষেপণাস্ত্রটির MIRV বৈশিষ্ট্য একাধিক আগত হুমকি দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে স্যাচুরেটেড করে ইন্টারসেপ্টরগুলিকে দমন করতে সক্ষম করে। আবাবিল সলিড জ্বালানি প্রযুক্তি ব্যবহার করে, যা তরল জ্বালানি বিকল্পের তুলনায় দ্রুত উৎক্ষেপণের প্রস্তুতি প্রদান করে। বুস্ট ফেজ সিস্টেমের জন্য সম্ভাব্য উৎক্ষেপণ স্থানের কাছাকাছি অবস্থিত ইন্টারসেপ্টর প্রয়োজন, যা লজিস্টিক এবং অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করে। শিশির গুপ্তের মতে, ভারত ইসরায়েলের চলমান সংলাপ থেকে উদ্ভূত যে কোনো আনুষ্ঠানিক ঘোষণার দিকে পর্যবেক্ষকরা গভীরভাবে নজর রাখছেন। এ ধরনের উন্নয়ন বিশ্বের অন্যতম সামরিকায়িত অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিবর্তনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র কেনার উদ্যোগ বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল এবং বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে ভারতের বিভিন্ন মহলের উচ্ছ্বাসের কারণে এই আশঙ্কা দেখা দিয়েছে। গত 18 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান। চিঠিতে তিনি স্পষ্ট করে তারেক রহমানের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশ আর্মি যাতে যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত মানের সমরাস্ত্র ব্যবহার করতে পারে সে ব্যাপারে যেন নতুন প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ট্রাম্পের চিঠিতে পরিষ্কার, বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কিনতে হবে। যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ চীন থেকে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন চীন থেকে J-10C যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয়, তখন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কূটনীতিক প্রকাশ্যে গণমাধ্যমে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি বাংলাদেশের এই যুদ্ধবিমান কেন প্রয়োজন সে প্রশ্নও তোলা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কেবল তাই নয়, বাংলাদেশ, চীন, পাকিস্তান সম্ভাব্য ত্রিপক্ষীয় জোট নিয়েও তখন আপত্তি প্রকাশ করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নের জন্য সিনেট শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসনের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে চীনের প্রভাব কমানোর জন্য তিনি কি করবেন। ব্রেন্ট ক্রিস্টেনসন এ সময় বলেন, বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধি নিয়ে তিনিও উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশ চীন থেকে J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে গভীরভাবে উদ্বেগের কথা বলেন ক্রিস্টেনসন বলেন, বাংলাদেশে চীনের প্রভাব কমাতে যা যা করা দরকার তিনি তাই করবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার চীন থেকে J-10C যুদ্ধবিমান, পাকিস্তান থেকে J-17 ফাইটার জেট কেনা সহ এ দেশ দুটির সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের সামনে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই অবস্থান মূলত ভারতের স্বার্থেরই শতভাগ রক্ষা করে চলছে। কারণ ভারত কখনোই চায় না চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের কার্যকর কোনো সম্পর্ক থাকুক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব, যুক্তরাষ্ট্র ইরান বৈরিতা এবং চীনের প্রযুক্তিগত উত্থানের সমন্বয়ে একটি নতুন ধরনের যুদ্ধ বাস্তবতা তৈরি হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশে উড়ন্ত যুদ্ধবিমান, মাটিতে অবস্থান নিয়ে ক্ষেপণাস্ত্র বা সাগরে মোতায়েনকৃত যুদ্ধজাহাজ যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্যাটেলাইট যোগাযোগ, GPS নেভিগেশন, ডেটা লিঙ্ক এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো। এই প্রেক্ষাপটে ইরানের হাতে রাশিয়ার উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, বিশেষ করে Tyradar-2S এবং তোবল থাকার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে তা কেবল সামরিক কৌতূহলের বিষয় নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য ও ভবিষ্যৎ সংঘাতের চরিত্র নির্ধারণে তা গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। Tyradar-2S মূলত একটি স্যাটেলাইট কমিউনিকেশন জ্যামিং সিস্টেম, যার লক্ষ্য সরাসরি স্যাটেলাইট ধ্বংস করা নয়, বরং গ্রাউন্ড কমান্ড ও স্যাটেলাইটের মধ্যে ডেটা লিঙ্কে ইন্টারফায়ারেন্স সৃষ্টি করা। অর্থাৎ এটি কিল করে না, বরং ব্লাইন্ড করে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ড্রোন, স্মার্ট বোমা, স্যাটেলাইট গাইডেড মিসাইল এবং রিয়েল টাইম নজরদারি নেটওয়ার্ক নির্ভর করে অবিচ্ছিন্ন ডেটা প্রবাহের ওপর, সেখানে সিগন্যাল বিঘ্নিত করাই অনেক সময় শত্রুর কার্যকারিতা অর্ধেক কমিয়ে দিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে অভিজ্ঞতা অর্জন করেছে, বিশেষ করে বেসামরিক কিন্তু সামরিকভাবে ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগ প্ল্যাটফর্মের বিরুদ্ধে জ্যামিং অপারেশন চালিয়ে, তা থেকে বোঝা যায় যে Tyradar-2S ধরনের সিস্টেম বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত।
অন্যদিকে তবল সিস্টেমের ভূমিকা আরও বিস্তৃত। এটি মূলত জিপিএস সিগন্যাল বিকৃতি, স্পুফিং এবং জ্যামিংয়ে ব্যবহার করা হয়। জিপিএস কেবল বেসামরিক নেভিগেশনের জন্য নয়, বরং নির্ভুল গাইডেড মিউনিশন, ড্রোন অপারেশন, আর্টিলারি ফায়ার কন্ট্রোল এবং লজিস্টিক সাপোর্টে অপরিহার্য। যদি কোনো দেশ জিপিএস নির্ভর অস্ত্র ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভর করে, তবে তবল ধরনের একটি সিস্টেম সেই নির্ভরতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। যুদ্ধক্ষেত্রে পজিশনিং ডিনায়াল তৈরি করা মানে শত্রুর স্মার্ট অস্ত্রকে সাধারণ অস্ত্রে পরিণত করা। ইরানের প্রেক্ষাপটে বিষয়টি আরও জটিল। বহু বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থেকেও ইরান নিজস্ব মিসাইল, ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা গড়ে তুলেছে। তবে প্রযুক্তিগত ব্যবধান এখনও রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা স্যাটেলাইট নির্ভর যুদ্ধ ব্যবস্থায় অত্যন্ত দক্ষ। এমন পরিস্থিতিতে যদি ইরান রাশিয়ার কাছ থেকে টাইরাডার 2S বা টবলের মতো উন্নত সিস্টেম পেয়ে থাকে, তবে তা ইরানের ডিফেন্স আর্কিটেকচারে গুণগত পরিবর্তন আসতে পারে। কারণ সরাসরি সামরিক শক্তিতে সমতা আনা কঠিন হলেও ইলেকট্রনিক স্পেসে ডিসরাপশন সৃষ্টি করা তুলনামূলকভাবে কম ব্যয় সাপেক্ষ এবং কৌশলগতভাবে কার্যকর। স্যাটেলাইট যোগাযোগের প্রসঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষভাবে আলোচিত হয়েছে স্টারলিংক। বেসামরিক ইন্টারনেট সেবা হিসেবে শুরু হলেও এটি দ্রুত সামরিক যোগাযোগের বিকল্প প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে, যখন প্রচলিত যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়ে যায়, তখন লো আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক একটি দেশের যুদ্ধ ক্ষমতা টিকিয়ে রাখতে পারে। যদি কোনো দেশ স্টারলিংকের মতো নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর জ্যামিং করতে সক্ষম হয়, তবে সেটি শত্রুর কমান্ড ও কন্ট্রোল কাঠামোকে বিপর্যস্ত করতে পারে। ইরানের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, রাশিয়া যদি টাইরাডার 2S সরবরাহ করে থাকে, তবে সেটি এ ধরনের স্যাটেলাইট যোগাযোগে বিঘ্ন ঘটাতে ব্যবহারযোগ্য হতে পারে। তবে ইরান নিজেও প্রযুক্তিগত বিকল্প খুঁজছে। জিপিএস নির্ভরতা কমিয়ে চীনের বেইডৌ সিস্টেমে সুইচ করার আলোচনা তারই অংশ। বেইডৌ কেবল নেভিগেশন নয়, বরং আঞ্চলিকভাবে আরও নির্ভুল পজিশনিং ও সামরিক ব্যবহারের উপযোগী সেবা প্রদান করে। যদি ইরান তার সামরিক প্ল্যাটফর্মগুলোকে ধীরে ধীরে বেইডৌ সামঞ্জস্যপূর্ণ করে তোলে, তবে জিপিএস জ্যামিং বা নিষেধাজ্ঞার প্রভাব কিছুটা কমানো সম্ভব। একইভাবে বেসামরিক প্ল্যাটফর্মকে সামরিক উদ্দেশ্যে অভিযোজিত করার কৌশল যেমন স্টারলিংকের ক্ষেত্রে দেখা গেছে, চীনা প্রযুক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। রাডার প্রযুক্তির ক্ষেত্রে স্পেকুলেশন রয়েছে যে ইরান চীনের YLC-8B রাডার পেয়ে থাকতে পারে। এই রাডার সিস্টেমটি স্টেলথ লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য ডিজাইন করা, বিশেষ করে লো অবজারভেবল বিমান ও মিসাইল ট্র্যাকিংয়ে কার্যকর। এটি যদি সত্য হয়, তবে ইরান কেবল আকাশ প্রতিরক্ষা নয়, বরং ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কে নতুন সক্ষমতা যুক্ত করতে পারবে। তবে রাডার থাকা মানেই আকাশ নিয়ন্ত্রণ করা নয়, সেটিকে কার্যকর করতে প্রয়োজন সমন্বিত কমান্ড, ডেটা লিঙ্ক এবং প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা। এখানেও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ভূমিকা কেন্দ্রীয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রের অপারেশনাল সক্ষমতা। যদি সত্যি যুক্তরাষ্ট্র প্রতিদিন 300 থেকে 400 মিশন পরিচালনার মতো এয়ার ও নৌ অ্যাসেট মোতায়েন করে থাকে, তবে সেটি ওভারহেলমিং ফোর্স তৈরি করতে পারে। এত ঘন ঘন মিশন মানে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত চাপের মধ্যে রাখা। ইরানের জন্য তখন প্রশ্ন দাঁড়ায়, সে কি এই গতিকে ভেঙে দিতে পারবে? সরাসরি কাইনেটিক প্রতিরোধে হয়তো সীমাবদ্ধতা আছে, কিন্তু ইলেকট্রনিক স্পেসে আঘাত করে শত্রুর মিশন টেম্পো কমিয়ে দেয়া সম্ভব হতে পারে। আধুনিক যুদ্ধ এখন মাল্টি ডোমেইন, স্থল, নৌ, আকাশ, মহাকাশ ও সাইবার। এর মধ্যে মহাকাশ ও ইলেকট্রনিক ডোমেইন ক্রমেই কেন্দ্রীয় হয়ে উঠছে। স্যাটেলাইট ধ্বংস করা আন্তর্জাতিকভাবে উত্তেজনা বাড়ায় এবং মহাকাশ আবর্জনা তৈরি করে। তাই সরাসরি অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ব্যবহারের বদলে জ্যামিং ও স্পুফিং তুলনামূলকভাবে লো স্কেলেশন পদ্ধতি। টাইরাডার 2S বা তোবল এ ধরনের কৌশলেরই অংশ। এগুলো ব্যবহারে যুদ্ধের আনুষ্ঠানিক সীমা অতিক্রম না করেও শত্রুর সক্ষমতা খর্ব করা যায়। ইরানের কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও আশেপাশের অঞ্চল বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার মাধ্যমে নৌ চলাচল, ড্রোন নজরদারি বা মিসাইল গাইডেন্সে বিঘ্ন সৃষ্টি করা যায়, তবে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি ডিটারেন্স হিসেবেও কাজ করতে পারে। শত্রুকে বার্তা দেয় যে কেবল আকাশে হামলা যথেষ্ট নয়, কমিউনিকেশন ও নেভিগেশনও ঝুঁকিতে থাকবে।
তবে বাস্তবতা হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি দ্বিমুখী অস্ত্র। শত্রু সিগন্যাল জ্যাম করতে গিয়ে নিজস্ব সিস্টেমও প্রভাবিত হতে পারে। তাই ইরান যদি রাশিয়ান সিস্টেম পেয়েও থাকে, সেগুলো কার্যকরভাবে ব্যবহার করতে হলে প্রয়োজন প্রশিক্ষিত অপারেটর, ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ও সাইবার সুরক্ষা। অন্যথায় উন্নত প্রযুক্তি থাকলেও পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো কঠিন। আরেকটি বিষয় হলো রাজনৈতিক ঝুঁকি। রাশিয়া যদি সরাসরি এমন উন্নত সিস্টেম সরবরাহ করে থাকে, তবে তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। একইভাবে চীনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও কৌশলগত হিসাব রয়েছে। ইরানকে ভারসাম্য বজায় রাখতে হবে, অতিরিক্ত নির্ভরতা যেন নতুন ধরনের নির্ভরশীলতা তৈরি না করে। সবশেষে বলা যায়, যদি সত্যি ইরানের হাতে টাইরেডা 2S বা টবল থাকে, তবে তা কেবল একটি নতুন অস্ত্র সংযোজন নয়, বরং যুদ্ধের ধরনে কৌশলগত অভিযোজনের প্রতীক। আধুনিক যুদ্ধক্ষেত্রে অনেক সময় বিজয় নির্ধারিত হয় কে কার সিগন্যাল অন্ধ করতে পারে, কে কার নেভিগেশন বিভ্রান্ত করতে পারে এবং কে কত দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে তার উপর। এই বাস্তবতায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখন আর সহায়ক উপাদান নয়, বরং মূল যুদ্ধক্ষেত্র। ইরান যদি এই ডোমেইনে কার্যকর সক্ষমতা অর্জন করে থাকে, তবে তা আঞ্চলিক শক্তির সমীকরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করবে। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, প্রযুক্তি একাই যুদ্ধ জেতায় না। কৌশল, সমন্বয়, লজিস্টিক ও রাজনৈতিক প্রজ্ঞাই শেষ পর্যন্ত নির্ধারণ করে কোন পক্ষ কতটা টিকে থাকতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের মাধ্যমে ভারতের উদ্দেশ্য কেবল দুই দেশের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করা নয়, বরং এটি মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক স্তরে ভারতের ভূরাজনৈতিক প্রভাবকে প্রসারিত করার দিকেও লক্ষ্য রাখছে। 2017 সালে মোদীর প্রথম সফরের পর থেকে ভারত ইসরায়েল সম্পর্ক যুগান্তকারী পরিবর্তনের মুখে পড়েছে। ইতিহাসভিত্তিক বিবেচনায় ভারত 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সক্রিয়ভাবে বিরোধী অবস্থান নিয়েছিল। দীর্ঘদিন ভারত ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থক হিসেবে পরিচিত ছিল। মহাত্মা গান্ধীও 1938 সালে হরিজান পত্রিকায় লিখেছেন, প্যালেস্টাইন আরবদের যেমন ইংল্যান্ড ইংরেজদের। এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে পেছনে রেখে 1992 সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পরবর্তী দশকগুলোতে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে ধীর গতি থাকলেও 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কটি একটি বিশেষ কৌশলগত মাত্রায় পৌঁছে যায়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এই সফর মূলত 2 দিনের। নরেন্দ্র মোদী প্রথম দিন তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি নেসেটে যান এবং নেসেটে বক্তৃতা করেন। ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে ভাষণ দেয়া কূটনৈতিকভাবে এক শক্তিশালী বার্তা বহন করে। দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী ইয়াদ ভাশেম হলোকস্ট স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজগের সঙ্গে বৈঠক করেন। সফরের সমাপনী পর্যায়ে প্রতিরক্ষা, অর্থনীতি ও প্রযুক্তি সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। এই সফরের মূল উদ্দেশ্য হল কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা দৃঢ় করা। ভারতের রাষ্ট্রদূত জেপি সিং বলেছেন, আমরা প্রতিদ্বন্দ্বী নই, বরং পরিপূরক। ইসরায়েল প্রযুক্তি, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তি বিষয়ে। ইসরায়েল এই সফরকে একটি সুযোগ হিসেবে দেখছে যে ভারতীয় সংস্থাগুলি দেশে বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্পে অংশগ্রহণ করবে। গত বছরে দুই দেশের মধ্যে একটি নতুন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা পূর্বের 1996 সালের চুক্তি প্রতিস্থাপন করেছে। এটি বিনিয়োগকারীদের জন্য স্থায়িত্ব এবং নিরাপত্তা প্রদান করবে। এছাড়া বিদ্যমান নিরাপত্তা চুক্তি আপডেট করার পরিকল্পনাও রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার জানিয়েছেন, আমরা প্রতিরক্ষা সম্পর্ক গভীর করব এবং নিরাপত্তা চুক্তিগুলো উন্নত করব। নেতানিয়াহু বলেন, আমরা উদ্ভাবন, নিরাপত্তা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিতে অংশীদার। আমরা একসাথে স্থায়িত্ব ও অগ্রগতির অক্ষ গঠন করছি। ভারত ইসরায়েল সম্পর্কের অর্থনৈতিক দিকও উল্লেখযোগ্য। বর্তমানে ভারত ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম এশীয় বাণিজ্যিক অংশীদার। 1992 সালে দুই দেশের বাণিজ্য ছিল মাত্র $2 কোটি, যা 2024 সালে বৃদ্ধি পেয়ে $6.5 বিলিয়ন পৌঁছেছে। ভারতের প্রধান রফতানি পণ্যের মধ্যে রয়েছে মুক্তা, মূল্যবান রত্ন, অটোমোটিভ, ডিজেল, রাসায়নিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম। ইসরায়েল থেকে আমদানি করা হয় পেট্রোলিয়াম, রাসায়নিক যন্ত্রপাতি ও পরিবহন উপকরণ।
অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক দিকও গুরুত্বপূর্ণ। উভয় দেশই ইসলামিক সন্ত্রাসকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করে, যা সমালোচকরা মনে করেন মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নীতি সমর্থনের ঢাকনা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী বিজেপি ও ইসরায়েলি জাতীয়তাবাদী সরকার উভয়ই নিজেদের রাষ্ট্রকে ধর্মনির্দিষ্ট রাষ্ট্র হিসেবে দৃঢ়ভাবে সংজ্ঞায়িত করছে, যা তাদের নিরাপত্তা নীতির সঙ্গে মিলিত হচ্ছে। এই সফরের সময়সূচি আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করে। ফেব্রুয়ারি 2026-এ ভারতের অবস্থান ছিল ফিলিস্তিনের অধিকার রক্ষায় কিছুটা সমালোচনামূলক। ভারতের এই অবস্থান, যা বিশ্বের 100টিরও বেশি দেশের মধ্যে গৃহীত যৌথ বিবৃতিতে প্রতিফলিত হয়েছে, ইসরায়েলের সম্প্রসারিত নীতি ও পশ্চিম তীরে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটা সূক্ষ্ম কূটনৈতিক বার্তা দেয়। নেতানিয়াহু সম্প্রতি একটি হেক্সাগন আঞ্চলিক জোটের পরিকল্পনা ঘোষণা করেছেন, যার মধ্যে ইসরায়েল, ভারত, গ্রিস, সাইপ্রাস এবং অন্যান্য আরব, আফ্রিকান ও এশীয় রাষ্ট্র থাকছে। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এই জোটে অংশ নেয়নি। বিশ্লেষকরা মনে করেন এই সফর অনেকের কাছে ইসরায়েলের নীতির প্রতি ভারতের সমর্থন হিসেবে ধরা হবে। নেতানিয়াহুর আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা মোদির সফর তাকে বৈশ্বিক সমর্থন দিচ্ছে। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বিবেচনা এসেছে। ভারতের চাবাহার বন্দর প্রকল্প ও ইরান ভারত সহযোগিতা দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভারত চাবাহার নীতি পরিবর্তন করেছে। 2025 সালের জুনে ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ না দিয়ে পরে BRICS প্ল্যাটফর্মে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনায় অংশ নিয়েছিল। মোটের উপর এই সফর কৌশলগত, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ। এটি দুই দেশের মধ্যকার সম্পর্ককে দৃঢ় করবে, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারিত করবে এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে চলমান জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের অবস্থানকে শক্ত করবে। ভারত ইসরায়েল অংশীদারিত্ব কেবল বাণিজ্য বা প্রতিরক্ষা সম্পর্ক নয়, এটি রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও শক্তিশালী। এটি ভারতের জন্য আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে, যা মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও বৃহত্তর আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক ও কৌশলগত স্বার্থকে প্রভাবিত করবে। এই সফরের মাধ্যমে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে, ইসরায়েলের সঙ্গে সমন্বয় আরও মজবুত হবে, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দেবে যে ভারত মধ্যপ্রাচ্যে কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দিচ্ছে। সফরের সময় স্বাক্ষরিত চুক্তি ও ঘোষণাগুলি কেবল দুই দেশের মধ্যে সম্পর্ককে সমৃদ্ধ করবে না, বরং ভারতকে একটি শক্তিশালী কৌশলগত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব বিস্তার করবে। মোটের উপর মোদির এই সফর দুই দেশের মধ্যকার বিশেষ সম্পর্ককে দৃঢ় করবে, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের অবস্থানকে শক্ত করবে এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কেবল অর্থনৈতিক বা প্রতিরক্ষা দিকে নয়, বরং রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক দিক থেকেও প্রভাবশালী হবে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চোখের চিকিৎসা নিয়েছেন, এমন তথ্য জানিয়েছে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার তাকে দ্বিতীয় দফা চোখে ইনজেকশন দেওয়ার জন্য সেখানে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তাকে ক্লিনিক্যালি স্থিতিশীল পাওয়া গেছে। তবে তার ঘনিষ্ঠ মহল অভিযোগ করেছে, ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। 73 বছর বয়সী ইমরান খান 2023 সাল থেকে কারাবন্দী আছেন। গত বছরের শেষ দিকে দুর্নীতির অভিযোগে তাকে ও তার স্ত্রীকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যে অভিযোগ দুজনই অস্বীকার করে আসছেন। তার পরিবার ও আইনজীবীরা দাবি করেছেন, কারাবাসের সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার ডান চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। গত 12 ফেব্রুয়ারি আইনজীবী সালমান সফদার এক সংবাদ সম্মেলনে বলেন, খানের এক চোখে এখন মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে। খানের প্রেস উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারী বলেন, তার ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের প্রবেশাধিকার নিশ্চিত করা উচিত। তিনি দাবি করেন, চিকিৎসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। এদিকে খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট দিয়ে অভিযোগ করেন, কারাগারে চিকিৎসাগত অবহেলার ফলেই তার বাবার এমন অবস্থা হয়েছে। তিনি বর্তমান সরকার ও সামরিক নেতৃত্বকে দায়ী করে তীব্র সমালোচনা করেন।
গত সপ্তাহে 1 ডজনের বেশি আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক খানের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসলামাবাদ সরকারকে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। ইমরান খান 2018 থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। 2022 সালে আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে ক্ষমতা হারানোর পর থেকেই তিনি একাধিক আইনি মামলার মুখোমুখি হন। তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ দাবি করে আসছে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2023 সালের মে মাসে খানের গ্রেফতারকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার কিছু অংশ সহিংস রূপ নেয় এবং শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক চিকিৎসা ও তার শারীরিক অবস্থাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে অবস্থিত ইব্রাহিমী মসজিদ হত্যাকাণ্ডের 32তম বার্ষিকী উপলক্ষে বুধবার ফিলিস্তিনিরা একাধিক কর্মসূচির মাধ্যমে নিহতদের স্মরণ করেছেন। 1994 সালের 25 ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে সংঘটিত এই হামলা অধিকৃত পশ্চিম তীরে উপাসনাকারীদের উপর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। সেদিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ইসরায়েলি বসতি স্থাপনকারী বারুক গোল্ডস্টেইন একটি গালিল অ্যাসল্ট রাইফেল নিয়ে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সে অন্তত একবার অস্ত্র পুনরায় লোড করে নির্বিচারে গুলি চালায়। পরে উপস্থিত লোকজন তাকে প্রতিরোধ করে পিটিয়ে হত্যা করে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী মসজিদের ভেতরে 29 জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হন। পরবর্তীতে মসজিদের বাইরে আল আহলি হাসপাতালের আশেপাশে এবং জানাজা মিছিলে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও বহু ফিলিস্তিনি নিহত ও আহত হন। স্থানীয়দের দাবি মোট নিহতের সংখ্যা 50 থেকে 70 জনের মধ্যে এবং আহতের সংখ্যা প্রায় 250 শতাধিক। হামলার পর ইসরায়েল সরকার ঘটনাটিকে একক উগ্রপন্থীর কাজ বলে উল্লেখ করে এবং গোল্ডস্টেইনকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে আখ্যা দেয়। তবে বহু প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিরা দাবি করেন সে একা ছিল না এবং হামলার বিষয়ে আগে থেকেই নিরাপত্তা বাহিনীর জানা ছিল, যা ইসরায়েলি কর্তৃপক্ষ অস্বীকার করে। হত্যাকাণ্ডের পর হেব্রনের পুরনো শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়। শত শত ফিলিস্তিনি মালিকানাধীন দোকান বন্ধ করে দেওয়া হয় এবং একসময়ের ব্যস্ত গুহাদের সড়ক কার্যত সিল করে দেওয়া হয়, যা আজও অনেকাংশে বহাল রয়েছে। মসজিদ চত্বরকেও শারীরিকভাবে ভাগ করা হয়। প্রায় 60% অংশ ইহুদি উপাসনালয়ে রূপান্তরিত হয় এবং বাকি 40% মুসলিমদের জন্য সীমিত রাখা হয়, যেখানে প্রবেশ করতে একাধিক চেক পয়েন্ট অতিক্রম করতে হয়। 1997 সালের হেব্রন প্রোটোকলের পর শহরটি H1 ও H2 অঞ্চলে বিভক্ত হয়। পুরনো শহর ও ইব্রাহিমী মসজিদ সহ H2 এলাকায় ইসরায়েল পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখে। 3 দশক পেরিয়ে গেলেও ফিলিস্তিনিদের মতে এই হত্যাকাণ্ডের স্মৃতি কেবল শোকের নয়, বরং অবরোধ, তল্লাশি ও সীমিত প্রবেশাধিকারের মধ্য দিয়ে প্রতিদিনের বাস্তবতায় এর প্রভাব আজও স্পষ্ট। জেনেভায় গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত দাবিকে বড় মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান। বুধবার ইরানের 2 কর্মকর্তা একদিকে ট্রাম্পের বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দেন, অন্যদিকে সম্মানজনক কূটনীতি হলে সমঝোতার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দেন। ওদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে বড় বিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের জাহাজগুলো সমুদ্রে সরে গেছে। এ নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে কাতারে ইরানের হামলার প্রেক্ষাপটেও একইভাবে জাহাজ সরিয়ে নেওয়া হয়েছিল। বার্ষিক ভাষণে ট্রাম্প দাবি করেন ইরান ইউরোপ ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক মহল ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অতীতে ইরানের অস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ জানালেও ইরান তা অস্বীকার করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভ্রান্ত তথ্য প্রচার চালানোর অভিযোগ তোলেন। অপরদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র সম্মানজনক আলোচনার পথ বেছে নিলে ইরানও আলোচনায় থাকবে, কিন্তু হামলার পথ বেছে নিলে কঠোর জবাব দেওয়া হবে। ওমানের মধ্যস্থতায় বৃহস্পতিবার জেনেভায় 3য় দফা বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেবেন। আলোচনা ব্যর্থ হলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলকে ঘিরে সম্ভাব্য সুন্নি বলয় গঠনের বিষয়ে সতর্ক বার্তা দিয়ে একটি ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষণ প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম মিডা। ইউরোপ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গেটস্টোন ইনস্টিটিউটের গবেষণার ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত থাকলেও সমান্তরালভাবে তুরস্ক ও মিশরের নেতৃত্বে একটি নীরব কূটনৈতিক প্রক্রিয়া এগোচ্ছে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিস্তৃত কূটনৈতিক উদ্যোগ শুরু করেছেন। আঙ্কারার নেতৃত্বে গড়ে উঠতে থাকা এই উদ্যোগের লক্ষ্য শুধু অতীতের আঞ্চলিক বিরোধ মীমাংসা নয়, বরং একটি সমন্বিত রাজনৈতিক ও কৌশলগত জোট গঠন, যা ইসরায়েলকে ঘিরে একটি সুন্নি রিং বা বলয় তৈরি করতে পারে। বিশ্লেষণে বলা হয়েছে, এটি ইরানের আঞ্চলিক মিত্রজোটের বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রচেষ্টা হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে এরদোয়ানের সৌদি আরব ও মিশর সফর এবং পরে ইস্তানবুলে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ টু এর সঙ্গে বৈঠককে এই বৃহত্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে 2022 সালে তুরস্ক উপসাগরীয় ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নেয়, তারই ধারাবাহিকতায় এই অগ্রগতি হয়েছে। মুসলিম ব্রাদারহুড ইস্যুতে দীর্ঘদিনের টানাপোড়েনের পর আঙ্কারা তার অবস্থান নরম করে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তুরস্ক ও মিশর সম্পর্কের উষ্ণতায়, যা 2013 সালের রাজনৈতিক পরিবর্তনের পর এক দশকের বেশি সময়ের বিরোধের অবসান ঘটিয়ে নতুন মন নিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। কায়রো সফরে প্রায় $350 মিলিয়ন একটি সামরিক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে উল্লেখ করা হয়, যার আওতায় যৌথ অস্ত্র উৎপাদন, গোয়েন্দা সহযোগিতা ও সামরিক মহড়া অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ সরবরাহ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য $15 বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণে বলা হয়েছে, সুয়েজ খাল নিয়ন্ত্রণ এবং উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় নিরাপত্তায় কেন্দ্রীয় ভূমিকার কারণে মিশরের অংশগ্রহণ যে কোনো সম্ভাব্য জোটের প্রভাব বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এতে ইসরায়েলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর উপর কায়রোর লজিস্টিক প্রভাব বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মূল্যায়ন মধ্যপ্রাচ্যে পরিবর্তিত জোট রাজনীতিকে ঘিরে ইসরায়েলের কৌশলগত মহলে চলমান বিতর্ককে আরও জোরালো করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।